সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। মঙ্গলবার হবিগঞ্জে রাজনৈতিক সংঘাতে এনসিপির কয়েকজন নেতা আহত হয়েছেন। তারই জেরে বুধবার বিএনপি ও এনসিপি কর্মসূচি ঘোষণা করে। সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এনসিপি দুষছে সরকারি দলকে। সরকারি দলের সাফ কথা, তারা কেউ নেই এর মধ্যে। মাঠ পর্যায়ের আলোচনা। ইতিপূর্বে এনসিপির কোনো নেতার অশালীন বক্তব্য উত্তেজনার কারণ। প্রশ্ন উঠেছে বলার স্বাধীনতা নিয়ে, কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না। আলোচনা এসেছে যেই করুক রাজনীতির মাঠে কি মারামারি গ্রহণযোগ্য। রাজনীতির সাম্প্রতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বাক স্বাধীনতার সীমানা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি, শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ। কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়ায় সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা। বাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা। জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে ১১১ জনের নামে থানায় মামলা। সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে সব দলের প্রতি রিজভির আহ্বান। ইসিতে বিএনপির লোক বসানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জামায়াত। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার। গুলশানের বাসা থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা দিলেন দীনেশ ত্রিবেদী। দর্শক, দেখছিলাম আজকের প্রধান শিরোনাম। যাচ্ছে আলোচনায় আপনাদের তিনজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। শুরু করতে চাই মনিরা শারমিন আপনাকে দিয়ে, কারণ আজ দিনভর যা ঘটেছে আপনার দলের সঙ্গে, তাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ যা যা ঘটছে এর কারণ কি? যেমনটি আমরা আমাদের শিরোনামে রেখেছি বাক স্বাধীনতার সীমানা। আপনাদের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়। এমন এমন শব্দ তিনি বিগত সময় ব্যবহার করেছেন যেগুলো গণমাধ্যমে লিখতে গিয়ে ডট ডট ব্যবহার করতে হয়েছে, কিংবা প্রকাশের যোগ্য না এমনও বলতে হয়েছে। তো এই যা যা এখন ঘটছে, সেটা কি বাক স্বাধীনতার সীমাহীন ব্যবহারের কারণে ঘটছে কিনা, এগুলো তার ব্যক্তিগত মন্তব্য কিনা, নাকি আপনাদের দলীয়ভাবে কোনো নির্দেশনা আছে? আপনার কাছে শুরুতে জানতে চাই। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহালোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আপনারা তো আসলে যেই আজকে শিরোনামটা রেখেছেন যে কতটুকু বলা যাবে, এটা আসলে কে ঠিক করে দেবে। এবং আপনি বললেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি যখন কথা বলেছেন তখন নাকি অনেক কথা এরকম ডট ডট দিয়ে নাকি ইউজ করতে হয়েছে। আমাকে যদি কাইন্ডলি বলেন যে ঠিক কোন কোন শব্দ কোথায় কোন শব্দ অনেক হয়েছে। নির্বাচনের সময় মির্জা আব্বাসকে নিয়ে তিনি বলেছেন চাঁদাবাজ বলেছে। চাঁদাবাজ ছাড়াও এমন কিছু বলেছেন যেটাকে গণমাধ্যম বলতে পারেনি বলেই ডট ডট ব্যবহার করতে হয়েছে। আমি অবশ্য জানি না এখন চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, চাঁদাবাজকে যদি ঋণগ্রস্ত বলতে হয়। যদি এখন আপনারা বলেন যে আসলে এই জিকে গৌস সে যেভাবে করে আসলে মাফিয়া হয়ে উঠেছে হবিগঞ্জে, সেখানে মানুষের পক্ষে যখন কথা বলতে যাব, দেখেন বিরোধী দল আপনারা কি চান? বাংলাদেশে বিরোধী দল হবে কি সরকারকে শুধুমাত্র তোয়াজ করবে, সরকারকে শুধুমাত্র তার সিকোফেন্সি করবে, এটুকুই কি আপনারা চান কিনা? এখন যখন আমরা এই পদযাত্রাগুলোতে যাই, তখন আমরা যেই জেলাতে যাই সেখানে স্বাভাবিকভাবেই আমাদের তো পদযাত্রার আগে পরে তো মানুষজনের সাথে কথা হয়, একটা ইন্টারাকশন হয়। সেখানে কিন্তু মানুষ নানান ধরনের তাদের দুর্ভোগের কথা বলে, তাদের নানান দুর্দশার কথা বলে, তাদের অধিকার হরণের কথা বলে। তো এই তথ্যগুলো কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকেই পাই। তো তখন যখন এই জিকে ঘোষ সে যেভাবে করে একেবারে, আমি যদি বলি যে এই ৫ আগস্ট পরবর্তী সময়ে সে যেভাবে করে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেটা বিএনপি, খোদ বিএনপিরই যারা নেতাকর্মী তারাও বিভিন্ন সময় অভিযোগ দিয়েছে থানায়। আপনি খুব জেনে অবাক হবেন। এবং এই যে দখলের রাজনীতি এবং এই জিকে ঘোষ যেভাবে করে ত্রাসের রাজনীতি কায়েম করেছে, সে বিএনপিও মানে না, সে কাউকে মানে না, সে সেখানকার মাফিয়া। তো সেই জায়গা থেকে এই কথাটা বলবার জন্য তাকে কি আপনি মারতে পারেন? তার উপর কি হামলা করাটা জায়েজ হয়ে যায়? এবং আমার খুব দুঃখ লাগে যে যারা আসলে এই সরকারের যারা লোকজন, সরকারের এমপি মন্ত্রী বলেন বা
খুব দায়িত্বশীল পর্যায়ের লোকজন এবং ছাত্রদল যেভাবে করে এই হামলার পক্ষে মত উৎপাদন করছে, এটা আরও ন্যাক্কারজনক। যে কোনোভাবে করে আমি কি বললাম, আমি যদি খারাপ কিছু বলি আপনি আমাকে সেভাবে করে বলতে পারেন, আপনি আমার কথা দিয়ে আমার জবাব দিতে পারেন, বা আপনি আমার ব্যাপারে মানহানির মামলা করেন, কোনো অসুবিধা নেই, আইনি প্রক্রিয়ায় যান আপনি। কিন্তু আপনি কোন ক্ষমতা বলে, কোন আইনে, কোন যুক্তিতে এই সরকারের মদতপুষ্ট হয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন যখন বিরোধী দলের উপরে যেই দমন পীড়ন হামলা মামলার যে সংস্কৃতি আমরা বহুদিন আগে ফেলে এসেছি, সেটা আবার কিন্তু এই ঘটনার মাধ্যমে আবার তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু খুব ভালো প্রেসিডেন্স না। এবং আপনি জেনে থাকবেন যে এই ঘটনায় গতকালকে একজন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে, ছাত্রশক্তি, আমাদের ছাত্রশক্তির সংগঠক, সে কিন্তু তার বাম চোখে সে মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাকে আজকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং আমি সেখান থেকে আসছি এবং চিকিৎসকদের যা মতামত সেখানে কিন্তু বলা হচ্ছে যে তার সেই চোখে আলো ফেরবার কোনো সম্ভাবনা কিন্তু নাই, তবুও তার চেষ্টা করবে। সুতরাং একটা 16 বছরের ছেলে, আমি বিশ্বাস করি যেখানে মনিয়াপা আছেন তারও ঘরে সন্তান আছে, এবং তার সন্তানের থেকেও আমি বিশ্বাস করি যে এই ছেলেটার বয়স ছোট। তো সেই জায়গা থেকে যে এই যে সবাই মিলে যে মত উৎপাদন করা, প্রত্যেকেই দেখেন যখন বলবেন, ওনারা এখনো তো ওনারা বলেন নাই, বলার সময় বলবেন কি যে না এইসব আমরা সমর্থন করি না, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাটা বলছেন, এটা ঠিক না। যদি কিন্তু ছাড়া আমাদের আসলে এইভাবে করে যে কোনো কথা আমি কিছু বলবো, এই বলার জন্য আপনি আমাকে মারবেন, আপনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন ছাত্র সংগঠন দিয়ে। এবং দেখেন ছাত্র সংগঠন কখন এইভাবে করে দমন পীড়নের মধ্যে যায়, হামলার মধ্যে যায়, তো কখন যায়, আমি একটু শেষ করি, কখন যায় জানেন? যখন সে জানে যে ওপর মহল থেকে এই কর্মকাণ্ড করার জন্য হয় সে পুরস্কৃত হবে অথবা তার পথ যাবে না। সুতরাং এই সাহস ওপর মহল থেকে সে পায়। সুতরাং সেই ক্ষমতা ব্যবহার করে আজকে সরকারি দল বিএনপি আজকে এই শব্দের রাজনীতি করার কথা বলছে। তারা বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি অশালীন কথাবার্তা বলছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই 2015 সালে একটা ভিডিও কিন্তু এখন আমাদের সামনে আসছে। বেগম জিয়া তিনি 2015 সালে একটা জায়গায় উনি কথা বলছেন, সেখানে কিন্তু হাসিনাকে ভোট চোর বলেছে। তারপরেই কিন্তু তার উপরে হামলা হয়েছে, এবং এই হাসিনা এতবার করে এই বেগম জিয়াকে নানানভাবে কটূক্তি করেছে, অশ্রাব্য কথা বলেছে, অসম্মানজনক অপমানজনক যে কথাবার্তা বলেছে, মাথায় ঘিলু নাই, অশিক্ষিত, তারপরে আরো নানান ধরনের কথাবার্তা বলেছে, ছোট লোক, যখন তারেক রহমানের ছোট ভাই, সেটা বলা যে ঠিক না, সেটাও না শেষ করি শোনেন। এখন ঘটনা হচ্ছে যখন মৃত্যুর পরে যখন আসলে হাসিনা এই বেগম জিয়ার বাসায় গেছেন, তখন ছোট লোক বলে চলে এসছে। সুতরাং তখন তো আমরা দেখি নাই যে এই ছাত্রদল, এই বিএনপির নেতারা এই হাসিনাকে বলেছে যে এই অশ্রাব্য কথাগুলো আপনি বললেন না। এখন মজলুম যখন আসলে ক্ষমতায় যায় তখন তারা জালিমে পরিণত হয়। এটার একটা খুব সহজ একটা জায়গা আমরা দেখছি। আপনি যে কথাটা আপনার পছন্দ না, আপনি দরকার হলে মানহানির মামলা করেন, মির্জা আব্বাস মানহানির মামলা করুক, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। এখন এইটার জন্য কিন্তু আপনি কোনোভাবেই এইটা জায়েজ করাতে পারবেন না কোনো, যদি কিন্তু ছাড়া বাংলাদেশে এই যে পেশি শক্তির রাজনীতি, এই যে হামলা মামলার রাজনীতি, এই ছাত্র সংগঠনগুলোকে যে গুন্ডা বাহিনী তৈরি করার যে রাজনীতি, সন্ত্রাসী তৈরি করার রাজনীতি, এখান থেকে যদি বিএনপি বের হয়ে না আসে, তাহলে বিএনপি আসলে আমরা যেটা বলছি যে 5 আগস্ট পরবর্তী সময় যে রাজনীতি আমরা করতে চাই, সেই রাজনীতি আসলে বিএনপি করতে চায় না। মনিরা শারমিন, আপনার কাছে আবার আসবো। নিলুফার চৌধুরী মনি, এই বক্তব্য ধরে আপনার কাছে আসতে চাই। যদি কোনো বক্তব্য আপত্তিকর হয়, অপমানজনক হয়, অসম্মানজনক হয়, তার জবাব রাজনীতির মাঠে বক্তব্যের মাধ্যমেই দেয়া যায় কিনা, হামলা বা সংঘাতের মাধ্যমে দেয়াটা আসলে কতটা যৌক্তিক, সমাধান আর দো আসে কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, ঘটনাটা একদিনের না। আমি প্রথমে বলতে চাই যে এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে এটা অবশ্যই ন্যাক্কারজনক। এই পথটা ভালো না, এই পথে আমরা যেতে চাই না, এবং আমাদের ছাত্র সংগঠন বলেছে তারা এটার সাথে জড়িত না। এটা তদন্ত সাপেক্ষ অবশ্যই, কারণ এই যুগে সবার কাছেই সবাই একজন করে সাংবাদিকের মতো ভিডিও করতে পারে, অনেক কিছু প্রকাশিতও হয়েছে, আপনিও জানেন। তো ঘটনাটা ন্যাক্কারজনক, কিন্তু কিছু ঘটনার সময় কখনো কখনো, ধরেন আমি আপনার বাবা মাকে আমি অশ্লীল গালাগালি করছি, আপনি যে লেখাপড়া জানেন, শিক্ষিত, নামি দামি জায়গা থেকে পাশ করে এসেছেন, ভালো জায়গায় জব করছেন, আপনার কি এটা মনে থাকবে আমি যদি অশ্লীল গালিগালাজ শুরু করে দেই, এবং সেই গালিটা যদি এমন হয় প্রতিদিন, সেই ওই যে বুড়ির মতো, আমি তো ভাই, আমরা তো নবীজি না,
নবীজি শেষ নবী, কিন্তু ওই পর্যন্তই শেষ, আর হবে না। যে সেই বুড়ি অসুস্থ হইলো, নবীজি দেখতে গেল, এটা তো এই সময় না, এটা এটা আপনার কিয়ামতের আগের সময়। ঘাট অঘাট হচ্ছে, অঘাট ঘাট হচ্ছে, এই সময়টায় আপনি কি করছেন? আমি ছাত্র রাজনীতি করা একজন মানুষ, আমি মিছিল করা মানুষ, মিটিং করা মানুষ, রাজপথে গাড়ি আটকানো থেকে শুরু করে, ধর্মঘট থেকে শুরু করে, আমি হরতাল সব কিছু পালন করা, পিকেটিং করা একজন মানুষ। সেখানে আমি এত জঘন্যতর গালি কখনোই শুনি নাই। আমি কিন্তু মিডল ক্লাসের মানুষ, আমি আপার ক্লাসের না যে আমি গালি শুনি নাই, গালি জানি না। আমি কিন্তু আসছি আপনার মুফাসসাল থেকে, যেখানে গালি অহরহ দেওয়া হয় মানুষকে, সেইখান থেকে এসেও আমি কিন্তু গালি দিতে পারি না। আপনি যদি আমার 15-20 বছর 25 বছর আমার বিভিন্ন টকশো দেখেন, কোথাও আপনি পাবেন না যে ইলিগ্যাল কোনো গালি দিয়েছি। যেইখানে একজন মানুষকে অসভ্য বললে পৃথিবীর সবচেয়ে খারাপ গালি এটা, এই গালির ব্র্যাকেটের মধ্যে আপনি যে কোনো কিছু ঢুকাতে পারেন, মানে সমস্ত সভ্যতার বাইরে তুমি এটাকে তাও একটা পরিপূর্ণতা দেওয়া যায় যে হ্যাঁ এটা একটা গালি, কিন্তু এটা একটা সমাজের, সভ্য সমাজের, যে তুমি আনসিভিলাইজড। কিন্তু আজকাল যে গালিগুলো আমার বোন মনিরা এতক্ষণ বললেন, আমি তার আবেগের প্রতি সম্মান প্রদর্শন করছি। এই যে যে গালিগুলো আমরা পাই, এবং নারীরা, আমি অনেক দেখেছি শাহবাগে নারীরা, সেটা সব দলের নারীরাই পান। শোনেন, না, আমি বিএনপির কোনো নারীরা আপনি এই গালিটা পাবেন না, কাউকে এই ধরনের গালি দেয় না। আমি আমার দলের কথা, বিএনপি একটা বড় সংগঠন, আমি সেই জায়গায় বললাম আমি সেই নারী সংগঠনেরও একজন, কিন্তু এই গালিটা আপনি ওইভাবে পাবেন না যে স্লোগানে কেউ এইভাবে গালি দেয়। এবং আমি ওইখানে দেখেছি যে নারীরা, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুরুষরা স্লোগান দিচ্ছে, নারীরাও সাথে সাথে দিচ্ছে। এটা কোন সমাজে? আমি একটা এই সমাজটাকে বলছি, প্লিজ, তোমার সময় বললো, এই সমাজটাকে আমি বলছি। এবং সেইখানে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিদিন প্রভোগ করে, যে তার গালির স্টাইলটা এমন যে তুমি আসো না, আমার মারে দিয়ে যাও, আসো, তারপরে আমি দেখাচ্ছি। এটা কিন্তু এমন না, মুখেও বলে এই কথাটা, যে যেভাবে গেছে আওয়ামী লীগ সেভাবে যাবে বিএনপি, এগুলা কিন্তু তাও সভ্যতার মধ্যে শোনা যায়। 2টা বছর যাবত আমরা গালির সাথে এক ধরনের আমাদের উঠা বসা হয়ে গেছে গালির সাথে, তারপরেও কিন্তু আমরা গালি দেইনি। হ্যাঁ, ওইখানে হতে পারে মারামারি হয়েছে, কিন্তু ওইভাবে গালাগালি হয় না। যে গালাগালিটা প্রতিদিন নাসিরুদ্দিন পাটোয়ারি দেয়, এবং ইন্ডিকেট করে কোনো মানুষকে, একটা সম্মানিত মানুষ হতে পারে, সম্মানিত মানুষ যদি আপনার অশুভন কাজ করে, অসম্মানিত কাজ করে, তার জন্য আইন আছে, আদালত আছে। আমি সর্বোচ্চ বলতে পারি বিচার বিভাগকে যে তুমি তাকে অ্যারেস্ট করো, তুমি তার নামে মামলা দাও, তারা মামলা দিতে পারতো। আপনি মির্জা আব্বাস মৃত্যুর সঙ্গে এখন পর্যন্ত পাঞ্জা লড়ছে। এই মির্জা আব্বাসকে হেন কোনো কথা নাই যেটা সে বলে নাই। একটা মির্জা আব্বাস হওয়ার জন্য কিন্তু মিনিমাম তার জীবন থেকে 40-50টা বছর গেছে। একটা নাসিরুদ্দিন, এটা বলে, এটা পচা শামুকে পাকাটা। এইভাবে প্রতিনিয়ত যদি আপনাকে বলতে থাকি, আমি যদি বলি, আমি যদি আমার বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী, বাংলাদেশের যদি রাষ্ট্রপতিকে অশুভন কথা বলি, কতক্ষণ ভালো লাগবে? একসময় আমার উপর কিন্তু খড়গ আসবে, সংঘাতের মাধ্যমে খড়গ আসবে। আমার কথা হলো যে এটার দরকার কি? বাবা, তুমি রাজনীতি করতে আসছো, রাজনীতির মাঠে নিয়ে জেনজি নাম দিয়ে তোমরা এই ধরনের গালাগালি করবা তোমাদের পূর্বপুরুষদের, এটা কেন? এটা তো অন্য ওয়েতেও যাওয়া যায়। এই ওয়েটা কি তারা বের করতে পারে না? তাদের কাছে তো অনেক অপশন আছে। তারা এত অপশনে, যে কাজটা একজন রাজনীতিবিদের করতে 50 বছর লেগেছে, সেই কাজটা তারা কিন্তু 50 দিন, আমি বেশি বললাম, 50 মিনিট বা 50 ঘন্টায় তারা করে ফেলে। তো সেই তারা কি পারে না এর বিকল্প ব্যবস্থা করতে? ওই গালিগুলা যদি আপনি মারামারিটা লাগার আগের গালিগুলো আপনি দেখেন, কথা বলার স্টাইলগুলো দেখেন 2টা নেতার, তো সেইখানে তো একটা মরা মানুষও জীবিত হয়ে যায় কিছু কিছু কথা শুনলে। তাদের উস্কানিমূলক বক্তব্যের কারণেই এসব হচ্ছে, তাই তো? আমি যেখানে যেইটাই হোক না কেন, আপনাকে আমার বলতে হবে কেন? আপনি নিজেও বুঝেন যে একটা, আমি তো বললামই যে আপনার বাবা মাকে যদি আমি এখন গালি দেই অশ্রাব্য ভাষা, আপনি নিশ্চয়ই মনে থাকবেন আপনি যে লেখাপড়া করেছিলেন। এটা কিছু কিছু সময় এটা কিন্তু প্রত্যেকের জীবনেই আসে। আপনার ওই টাইমটাই মনে থাকবে না যে আপনি কতটুকু পড়ালেখা করেছেন, আপনার পজিশন কি। আপনার মনে হবে যে পৃথিবীতে আমি যার উসিলায় আসছি, আমার সে এফেক্ট হচ্ছে। সো এইখানে যেভাবে গালিগুলা দিচ্ছে, গালিগুলা কিন্তু মাকে তুলে, বাবাকে তুলে, বোনকে তুলে, বিভিন্নভাবে, এবং নারীদের অঙ্গ প্রত্যঙ্গ তুলে কিন্তু স্লোগান হচ্ছে। তো এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে তো ফিরে আসা দরকার আমাদের।
কতদিন একটা রেভলিউশন কয়দিন থাকে আপা আপনি বলেন? রেভলিউশন 3 দিন 5 দিন 2 দিন 1 দিন থাকতে পারে, রেভলিউশন কি বছরের পর বছর থাকে নাকি? আপনি রেভলিউশন দিয়ে আপনি অভ্যুত্থানের এটা নিয়ে প্রসঙ্গে করবেন? আসবো, একটু আমরা যেতে চাই আমাদের যিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন তার কাছে, আপনার কাছে শরীফুজ্জামান। এই বিষয়টি নিয়ে স্পেসিফিক্যালি আসতে চাই যে যা যা ঘটছে বাক স্বাধীনতার সীমা অতিক্রম করার কারণেই কি এইসব জিনিসগুলো হচ্ছে কিনা, এবং কোনো বক্তব্য যদি আপত্তিকর হয় তার জবাবটা আসলে কেমন হওয়া উচিত, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে। আমি দুজনের আলোচনায় শুনছিলাম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, কিন্তু সেটা তো হলো না। আমরা একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান করলাম। দুই পক্ষের দুজন আলোচকের আলোচনার ভেতর থেকে আমি দুটো জিনিস দেখলাম। সময় সবার সমান নাই যায়। আজকে যারা রাস্তায় বসে আছেন বর্ষার মধ্যে, তারা একসময় পুলিশের হেলিকপ্টারে করে ঢাকার বাইরে যেতেন। তাদের ক্ষমতা। আবার গত 15 বছর আমাদের দেশের রাজনীতিতে খুবই আলোচিত হলো ট্রাক, বালির ট্রাক। আজকে সেই ট্রাক দেখলাম রাস্তার উপরে, যদিও তাতে বালি ছিল না, খালি ফাঁকা ট্রাক আর কি। তার অর্থ হচ্ছে যে আমরা এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন, এর ভেতর থেকে সংস্কৃতি এবং চর্চা, রাজনৈতিক চর্চা, কোনো জায়গায় যে খুব বড় কোনো পরিবর্তন আসেনি, এটা এর ভেতর থেকে প্রমাণিত হয়। এখন শুরুটা আসলে কোথা থেকে? আলোচনাটা হচ্ছে এনসিপিকে নিয়ে। এনসিপির যদি আমাকে বলেন, আমি 20-25 জন নেতার নাম বলতে পারবো। আমাদের মনিরা আপা আছেন, তিনি তো এই দলই করেন, তিনি আরো বেশি সংখ্যক মানুষের কথা বলতে পারবেন। মনি আপা তার থেকে আরো বেশি, তার থেকে হয়তো কম বলতে পারবেন। কিন্তু একজন মানুষের নামটা বারবার আসে, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির সব থেকে বড় নেতাকে আক্তার হোসেন। আপনি এই সময় পর্যন্ত তার সম্পর্কে কোনো অশ্লীল বা আক্রমণাত্মক কোনো বক্তব্য শুনেছেন? আমি শুনিনি। তাদের যে সেকেন্ড ম্যান নাহিদ ইসলাম, শুনিনি। নাহিদ তাদের প্রথম কিনা? আচ্ছা, এই যে মানে আমার এটা হলো যে এই যে দুইজন, এই যে দুইজন সভাপতি এবং সেক্রেটারি, তাদের সম্পর্কে কি এই কমপ্লেইনগুলো আসে? আসে না। আসেন একজন মাত্র ব্যক্তি, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন তিনি এই যে আচরণগুলো করছেন, আমার ধারণা এর পেছনে একটা ইন্টেনশন আছে। এক একটা দলের মধ্যে এক একজন মানুষের এক এক ধরনের ইন্টেনশন কাজ করে। বিএনপির কথাটা আমি বলবো। বিএনপি এই যে আচরণগুলো করছে, বিএনপি আগের যে বিএনপি আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে, তার যে পরিবর্তনের যে প্রতিশ্রুতি, অনেকগুলো জায়গায় সেই প্রতিশ্রুতি সে পালনটা করছে না। মানুষকে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করছে না। একই সাথে আপনি রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, আপনি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলছেন, এটি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আপনি এই চাঁদাবাজি করার জন্য সুনির্দিষ্টভাবে আপনিও তো দুটো মামলা করতে পারেন, করেননি তো। পলিটিক্যাল যে স্পেসটা পাচ্ছেন সেখানে বলছেন। তো তার যে চাঁদাবাজি যে জায়গায় স্পটগুলো আছে, আপনি বলতে পারেন কেন মামলার দিকে যেতে পারেন না? এক। সেকেন্ড হলো, গত কয়েকদিন আগে দেখলাম, এটা আমার কাছে ভালো লাগেনি, বাংলাদেশের পলিটিক্সে বিএনপির সমস্ত নেতাকে আমি পুত পবিত্র শুদ্ধ এটি আমি বলতে চাই না। এই যে তার এটা মনিরা আপা যেটা বললেন, জি কে গৌসের কথা, আমরাও তো কিছু কিছু কথা শুনি এদের কাছ থেকে, মানুষের কাছ থেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বিতর্কহীন একজন মানুষ, মানে একেবারে তুলনামূলকভাবে তাকে নিয়ে বিতর্ক বা তিনি কাউকে ওইভাবে আক্রমণ করেছেন এই ধরনের আলাপ আলোচনা খুব একটা নেই। তার নাম প্রেসিডেন্ট পদে আলোচনায় আসছে। তার দল ঠিক করবে তারা কাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবে। তিনি একজন সিনিয়র পলিটিশিয়ান। আপনাকে কেন বলতে হবে যে মন্ত্রী হওয়ার ক্ষমতা নাই তোমার, তুমি রাষ্ট্রপতি হতে চাও? এটি কি শালীন? এটা কি প্রয়োজনীয়? এটা কি দরকার ছিল? এবং আমি যেটা মনে করি, মনিরা আপারা নতুন দল, তাদের মধ্য থেকে কখনো কখনো যে ধরনের উদারতা এবং বিনয়টা থাকা দরকার, তাদের অনেক নেতার মধ্যে আমি সেটি দেখি। আবার একজন দুইজনকে আপনি বারবার বিভিন্ন সময় প্রতিদিন আলোচনায় থাকার জন্য এক ধরনের প্রবণতা আমি দেখি। এবং এর ভেতর থেকে আপনি বলতে পারেন যে আমাদের মধ্যে সহনশীলতা, আমাদের মধ্যে পরমত সহিষ্ণুতা, সব সময় আপনি পরমত সহিষ্ণুতা আপনি দেখাতে পারবেন না। আমাদের এখানে
এই যে সোশ্যাল মিডিয়ায় লেখার কথা, তার জন্য অনেকে গ্রেপ্তার হতে দেখছি এই সময়কালে, বিএনপির অমুক নেতার বিরুদ্ধে কথা বলার জন্য। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল না, সার্জিস আলমের একটা পোস্ট সম্পর্কে কমেন্ট করে একজন সরকারি কর্মকর্তা তো তিনি তো চাকরিও হারিয়েছিলেন, সত্য না? মিম পেজ সম্পর্কে আপত্তি, এটি নিয়ে ট্রল করার জন্য সাদিক কায়েম থানায় মামলা করেছিলেন। অর্থাৎ আমাদের এখানে আমার হাতে যখন পাওয়ারটা থাকে তখন একরকম, আমার হাতে যখন পাওয়ারটা থাকে না তখন একরকম। তার মানে কি যে আমি কথা বললে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে উপলক্ষ করে আপনি এনসিপি যেখানে যাবে সেখানে তাদের উপর আক্রমণ করবেন? আমি এটিকে সঠিক মনে করি না। আমি যেটা মনে করি যে দুটো পক্ষ, আপনি যদি রিয়েলি মিন করেন যে আপনি একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে রাজনৈতিক কালচারটা পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকাতে হবে, থামাতে হবে, এখানেই থামাতে হবে। আর ওই যে বিএনপি যদি মনে করে যে আমি আমার শক্তি দিয়ে তোমাকে বাক্সবন্দি করে ফেলবো, এই যে পুরনো যে প্র্যাকটিস, এই যে মনোভাব অথবা এই যে হিস্ট্রি, সেখান থেকে বিএনপিকেও বের হতে হবে। এই কারণে যে আমরা আমাদের যে স্বপ্নের যে পরিবর্তনটা, এই দুটোর কোনো ঘটনাই সেই পরিবর্তনটাকে রিপ্রেজেন্ট করে না, মিন করে না। আপনাকে দুই পক্ষকেই এই কাজটাকে স্টপ করাতে হবে। জি, আপনার কাছে আবারও আসবো শরীফুজ্জামান শরীফ। মনিরা শারমিন, আপনার কাছে একটু আবার যেতে চাই। লাস্ট একদম শরীফুজ্জামান যেমনটা বলছিলেন যে এনসিপিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকাতে হবে, একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি সবসময় আলোচনায় থাকে। একদম শুরুতে আপনি বলছিলেন যে কোন ধরনের খবরে ডট ডট ব্যবহার করতে হয়েছে, আমাকে ডট ডট ব্যবহার করে বলতে হবে। তিনি মির্জা আব্বাসের পক্ষ থেকে যখন মানহানির মামলা করা হয়েছিল নাসিরউদ্দিনের পাটোয়ারির বিরুদ্ধে, তিনি তখন বলেছিলেন তুমি কোন ডট ডট আব্বাস, তুমি আসছো মামলা করতে, তোমাকে গোনার টাইম নেই। ডট ডট টাইম উচ্চারণ করতে পারছি না, আপনি যেহেতু জানতে চেয়েছিলেন তাই বললাম। তো ছাত্রদল আজকে এই প্রসঙ্গে বলেছিল যে স্বাভাবিক পরিস্থিতি জটিল করতেই নাসিরউদ্দিন পাটোয়ারি এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি আসলে ওনার ব্যক্তিগত বক্তব্য, নাকি আসলেই এটা আপনাদের এক ধরনের ট্রিক্স স্বাভাবিক পরিস্থিতিকে জটিল করার জন্য? আপনি আমাকে বলেন তো যে এই যে বিএনপির যে এত এমপি মন্ত্রী আছেন, তাদের সবার মানে বলার কন্ট্রোল কি জনাব তারেক রহমানের আছে? নাই তো, তারা বেফাস মন্তব্য করে না। এখন ডট ডট দিয়ে তো আমিও বিএনপির অনেক নেতার কথা বলতে পারি। একজন খুব বর্ষিয়ান নেতা, তিনি বললেন আমি ডট ডট করে ভাসিয়ে দিব, তাই না? তো এইটা তো ওনাদের যে বয়স, ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে এত বছরের রাজনৈতিক জার্নি, এইটাতে তো আমরা এগুলো এক্সপেক্ট করি না। তাহলে এখন আমি যদি বলি যে তাহলে মানে ওনাদের মতো লোকজন এই ডট ডট করে ভাসিয়ে দিব, তাহলে এই ধরনের কথাবার্তা কিভাবে করে বলেন? তাহলে এইভাবে করে আমরা যদি প্রত্যেকটা মন্ত্রী এমপির কথা এভাবে বলতে থাকি, তাহলে তো এরকম প্রচুর বিএনপির মধ্যে এরকম বেফাস কথাওয়ালা লোকজন পাওয়া যাবে। তাহলে কি এখন আমি বলবো তাদের উপরে হামলা করা জাস্টিফাইড? তাদের উপরে যদি এই কারণে হামলা হয়? নিশ্চয়ই না। তো আপনি কথার জন্য হামলা করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন। দেখেন বাংলাদেশের মানুষ আজকে কি দেখতেছে? বাংলাদেশের মানুষ আজকে দেখতেছে যে আবার সেই হামলা মামলা সংস্কৃতি রাজনীতিতে শুরু হলো, এটাই তো দেখছে। তাহলে আমরা বাংলাদেশের মানুষকে কোন ধরনের রাজনীতি উপহার দিতে চাই, এটা একটা বড় প্রশ্ন। এবং দেখেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিষয়টা যদি আমি একদম ধরি যে হ্যাঁ, আমিও তার অনেক বক্তব্যের সাথে একমত না, কিন্তু তারপরেও কিন্তু আমি এটা কোনোভাবেই সমর্থন করব না। আপনি যতই যুক্তি দেন আমাকে, কোনোভাবেই আপনি একজনের উপরে হামলা করা, শারীরিকভাবে নির্যাতন করা, হামলা করা আপনি কোনোভাবেই সমর্থন করতে পারেন না। এবং এর পক্ষে যারা মত উৎপাদন করে, যেই রাজনীতিবিদরা, তাদের রাজনীতি করার কোনো দরকার নাই, একদমই কোনো দরকার নাই। যারা এই ধরনের হামলার উপরে এবং নিজেদের ছাত্র সংগঠনের যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এটার পক্ষে মত উৎপাদন করে, তাদের রাজনীতিতে আসলে প্রাসঙ্গিক থাকার কোনো যোগ্যতা নাই। কারণ আপনি দেখেন এই নাসিরউদ্দিন পাটোয়ারির নানান ধরনের কথাবার্তা, এগুলোর সাথে আপনি দ্বিমত করতে পারেন, আপনি তাকে বকা দিতে পারেন। এবং দেখেন একজন রাজনীতিবিদ, এটা তো এনসিপির কোনো অবস্থান না। মানে ধরেন সে যেগুলো বলে সেগুলো কি এনসিপির কোনো মানে জায়গা থেকে এনসিপিকে এন্ডোর্স করে? অনেক কথাই তো বলে। এবং দেখেন যে আসলে এই রাজনীতিটা করবে, অনেকেই কনস্ট্রাকটিভ রাজনীতি করে, অনেকেই গঠনমূলক কথাবার্তা বলে, অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, মানুষকে পজিটিভিটি দেখায়, অনেকেই এই ধরনের এক একটা ক্যারেক্টার হিসেবে দাঁড়ায় না? তাহলে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেই রাস্তাটা বেছে নিচ্ছে, সে যেই রাজনীতিটা করছে, সেটার জন্য সে হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মানুষ তো তাকে দলের কোনো অবস্থান নেই, আমাদের দলের অবস্থান বলতে আমি বলছি যে সে আসলে সে তো কাউকে মারছে না, আপনি আমাকে একটু বুঝান। মানে সে বক্তব্য দিচ্ছে এবং এটার ফলে তাকে আমরাও সমালোচনা করি, আমরাও দলের মধ্যে তাকে সমালোচনা করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি দলের কথা তাহলে কি কতটা শোনেন? উনি দলের কথা, ভাই এখন আমি তো আপনাকে বললাম যে জিকে গৌসকে সে মাফিয়া, যে মাফিয়া তাকে মাফিয়া যদি সে বলে, এখন এটা আমরা আটকাবো কিভাবে?
বলেন? সে তো অসত্য কথা বলছে না, সে তো বলছে যে চাঁদাবাজি করে তাকে চাঁদাবাজ বলছে। এখন আপনি যদি বলেন যে তাকে চাঁদাবাজ বলা যাবে না, আরে ভাই সে বর্ষিয়ান রাজনীতিবিদ হোক আর যাই করুক, সে তো মানুষের উপর দমন পীড়ন করছে, সে রাজনীতিবিদ, তার তো নৈতিক যোগ্যতা নাই রাজনীতি করার। এখন আপনি যেটা সেটা আপনি বলতে দিবেন না, এটাই তো আপনাদের যুক্তি, বলতে দিবেন না। এখন এটা তো আমি অন্তত মানে সে তো অসত্য কোনো কথা বলছে না, সে মানুষের ক্ষতি করছে না। দেখেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, মামলা করেছে, মানুষকে হচ্ছে মানে জেল জুলুমের মধ্যে নিয়ে গেছে। আমরা কি সেরকম কোনো কাজ করছি? একটা বক্তব্যের জন্য আপনি আসলে তাদের উপর সন্ত্রাসী হামলা করছেন এবং এটার জন্য আপনি মদত প্রদান করছেন, এটা তো হয় না। এখন দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের রাজনীতি করে, আমি যেটা বলছিলাম, সেটার জন্য তো আসলে মানুষ তাকে প্রত্যাখ্যান করার কথা, কিন্তু আমরা তো মাঠে গেলে সেটা দেখি না। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের কথাবার্তার জন্য তার কিন্তু একটা বড় ফ্যান বেজ আছে। আমি কিন্তু বললাম যে তার অনেক কথার সাথে আমি একমত না, আমি তার সমালোচনা করি, দলের মধ্যে সমালোচনা করি। সুতরাং এই কথাগুলোকে মনে হয় আমি একটু যুক্ত করতে চাই। বিএনপির তরফ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয় উস্কানিমূলক বক্তব্য। আপনি কি এটাকে উস্কানিমূলক বক্তব্য আচ্ছা আপনি আমাকে বলেন যে ঋণ খেলাপি, হ্যাঁ তাকে আমি ঋণ খেলাপি বলতে পারবো না। এখন যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে আসলে সংসদ সদস্য মনোনয়নেরই অযোগ্য ছিল এবং নির্বাচন কমিশনার বলল কি যে শুনেন আপনাকে কিন্তু এবারে ছেড়ে দিলাম, ভালো হয়ে যান, মানে ঋণ ফেরত দিয়ে দিয়েন, এইভাবে করে সমঝোতায় তো আসলে মনোনয়ন দেওয়া হয়েছে ঋণ খেলাপিদের। তারা সংসদে এইভাবে গেছে তো। এখন ঋণ খেলাপিকে আমি ঋণ খেলাপি বলতে পারবো না। এখন এই আব্দুল আওয়াল মিন্টু ওনাকে আমি ঋণ খেলাপি বলতে পারবো না, মঞ্জুর মুন্সিকে আমি ঋণ খেলাপি বলতে পারবো না। তাহলে আমার বাক স্বাধীনতাটা কোথায়? আমি রাজনীতি কিংবা উনি যে ভাষায় বলেন সেটা সব রাজনৈতিক দলের নেতারাই কেউ এটা বলেন। আপনি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলেন যে তিনি বলেছিলেন যে পুরো বাংলাদেশে বিএনপির একটাই কাজ মাদক ব্যবসা, মির্জা ফখরুল টাকা নিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন, সমাজের সবচেয়ে খারাপ লোকদের পার্লামেন্টে নিয়ে গেছেন তারেক রহমান। এই বিষয়টা আমি একটু বলি। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনাকে আমরা খুবই সম্মান করি এবং আমি ব্যক্তিগতভাবে উনাকে খুবই সম্মান করি। বেগম জিয়ার পাশে একমাত্র একটা স্ট্যান্ড বাই মানুষ আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, উনি খুবই সম্মানীয়। কিন্তু যখন আমরা দেখি যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, তাই না? ওই মন্ত্রণালয়ে যখন আসলে প্রশাসক বসানো হচ্ছে এবং দলীয় প্রশাসক বসানো হচ্ছে এবং যারা আসলে অযোগ্য লোকজন তাদের বসানো হচ্ছে, তখন কি আমি তার সমালোচনা করতে পারবো না? মানে আমাকে একটু বুঝান। আপনি বলেন যে আপনি সমালোচনা করতে পারবেন না। এখন উনি যখন একটা মন্ত্রণালয়ের উনি মন্ত্রী, ওনার তো এই দায়ভার নিতে হবে, এই সমালোচনা তো ওনার নিতে হবে। এখন আমরা তো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কাউকে এই সমালোচনার ঊর্ধ্বে রাখতে চাই না, নট ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমান। না, উনি ভুল করলে ওনার সমালোচনা হবে বাংলাদেশে। আপনি জনাব নাহিদ ইসলামের সমালোচনা করেন, আপনি অন্যান্য রাজনৈতিক দল যে এই যে জামাতের যে আমির কি বলে, তো ওনার সমালোচনা করেন না কেন, করবেন না কেন? ভুল করলে আপনি সমালোচনা করতে পারবেন না, এ আবার কোন বাংলাদেশ? জি, মনিরা শারমিন আপনার কাছে আবার আসবো। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপি বলেছে যে এই যে হামলাগুলো হচ্ছে, হামলার দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু বারবার বিএনপির বা ছাত্রদল অঙ্গ সংগঠনের নাম উঠে আসে। মানে এ ধরনের ঘটনা যখন ঘটে আপনারা পূর্ণাঙ্গ তদন্তের জন্য বা দলীয় অবস্থান আপনাদের কি হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই, বা আপনাদের দলীয় অবস্থান কি? দেখেন বিএনপি যেটা বলেছে আপনি বললেন, অথচ দেখেন বিএনপি একমাত্র যারা ক্ষমতায় আছে, অথচ এনসিপি কিন্তু মামলা দিয়েছে। তো এর আগের ফ্যাসিস্ট যাদের সঙ্গে তুলনা করে তাদের সঙ্গে তো এনসিপি মামলা দিতে যাওয়ার জন্য এনসিপির আজকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেইখানে তো আপনার 144 ধারা জারি ছিল, সেই জায়গায় গিয়েছে। সেটা তো আপনার দুই পক্ষ যদি কোনো জায়গায় মিটিং ডাকে, কোনো সমূহ কোনোখানে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে, সেইখানে পুলিশ 144 ধারা জারি করতেই পারে। সেই জায়গায় সেটা হলো অন্য হিসাব, কিন্তু মামলা তো করতে পেরেছে তারা। এটা কি আপনি মনে করেন যে ফ্যাসিস্টের সময় কেউ আমরা মামলা করতে পেরেছি? আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এবং যে সন্তানকে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জে, তার বড় ভাইয়ের কাছে রাত 2টার সময় লাশ বুঝায় দেওয়ার আগে সাদা পাতায় সিগনেচার নিয়েছে। পরের দিন বিএনপির বড় বড় নেতা সহ অজ্ঞাত 5000 নেতাকর্মীর নামে মামলা। তো এই যে যার মারা গেল তাকেই মামলা দিল। তো সেইখানে তো এনসিপি মামলা দিতে পেরেছে, মামলা দিচ্ছে, কথা বলছে যে বিএনপির এই এই নামে মামলা দিয়েছে, ছাত্র দলের নামে মামলা দিয়েছে। ছাত্রদল বলেছে তারা ছিল না। আমি আবারও বলছি, ভিডিওতে যদি থাকে, তদন্তে যদি থাকে, অবশ্যই আমাদের দল থেকেও সেটার বিচার করবে। আমি তো প্রথমেই বললাম যে ঘটনাটা ন্যাক্কারজনক। আমি তো ঘটনাটা যে ভালো হয়েছে তা বলিনি, যে বা যারাই করুক না কেন। তবে এটাও ঠিক, প্রভোগ করাটা খুবই জঘন্যতর, এবং সেটা একদিন না, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। এটা কতটুকু মানুষের আপনার আজকে একটা আপনার রাগ হয়েছে বা আপনার সুযোগ হয়েছে, আপনি 1 দিন বললেন, 2 দিন বললেন, 3 দিন, আপনি
বছরের পর বছর বলতে থাকবেন, এরকম নোংরামো করতে থাকবেন যে এটা একটা ট্রেন্ডে পরিণত করেছে। যারা করেছে তারা কি রাজনীতি করতে আসছে না দেশটাকে ডেস্ট্রয় করতে আসছে? আমার সেটাই কথা। আমার কথা যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ করা মানুষের শোভা পায়? তুমি যদি ভালো থাকো তাহলে তুমি তো ভালোভাবেও এটার বিচার করতে পারো। কুকুরের জন্য কত কিছু আছে, ইনজেকশন আছে, ওষুধ আছে, কত কিছু আছে। তুমি তার সঙ্গে কেন তুমি যে এত নোংরামি করবা, তার চেয়ে বেশি বড় করে নোংরামি করছো। তুমি বলতা, তুমি মামলা করতে, যে কথাটা আসলো তারা মামলা করতে পারতো, তারা অনেক কিছু করতে পারতো, তারা শুদ্ধ ভাষায় সমালোচনা করতে পারতো। সেটা না করে এই যে যতবার করে বলছে মনিরা যে জিকে ঘোষ চাঁদাবাজ, জিকে ঘোষ সন্ত্রাসী, জিকে ঘোষ গডফাদার ইত্যাদি ইত্যাদি, এটা কি তার জায়গা থেকে এটা বলা ঠিক হচ্ছে? এখানে জিকে ঘোষ কি করেছিল? ওই মারামারির মধ্যে কি জিকে ঘোষ ছিল? বরং জিকে ঘোষকে নিয়ে বাজে কথা বলা না, ওই হয়েছে। এলাকায় ত্রাসের রাজত্ব তো করে রেখেছে। জিকে ঘোষের কথা মতো কি তাকে তারা মেরেছে? আপনারা এখন আমার কথা হচ্ছে যে আসামি তুমি জিকে ঘোষকেই দাও, কিন্তু এতবার বলার তো কোনো কারণ নাই। এই যে ছিল না, যে চাক্ষুষ ছিল না, তাকে হেন কোনো এই যে অশুদ্ধ অসভ্য সভ্যতা দিয়ে কথা বলা হচ্ছে, বলার যে হেন কোনো কথা নাই বলছে না। রাজনৈতিক দলের কোন নেতার আমরা এমন কিন্তু বক্তব্য কিন্তু তারপরেও আছে। কিছু বলছি না। শোনেন, 5ই আগস্টের পরে থেকেই, মানে প্রথম দিন থেকেই বিএনপিকে যেখানে যেভাবে পেয়েছে, তখন তো বৈষম্য বিরোধী ছিল, তারা মনে করছে আওয়ামী লীগ যেমন মনে করেছিল যে বাংলাদেশ আমার বাপের, তারাও এরকম মনে করে যে বাংলাদেশটা আমার বা আমার নীলুফার বাপের। চৌধুরী মনি, একটু যুক্ত করি। আজকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কিনা, এনসিপির নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য। এগুলো কি উস্কানিমূলক বক্তব্যের মধ্যে পড়ে কিনা? আমি রাশেদ খানের বক্তব্যের সঙ্গে আমি একমত না। আমি আমার টুক বলতে পারি। আমার রাশেদ খান বিএনপি কয়দিন যাবত করে, রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা একটু হ্যাঁ ভারী হতে পদ পারে। প্রধানমন্ত্রী, পদে মাননীয় আছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন এই নির্বাচনের আগে থেকেই 31 দফাতে ওরকম আছে যে একটা উনি জাতীয় সরকার করবেন। সেই জাতীয় সরকারের প্রেক্ষাপটে দলের বাইরে থেকে অনেকেই কিন্তু আসছে উপদেষ্টা হয়ে, যারা কোনো দলও করে নাই। যেমন ববি হাজ্জাজরা একটা সময় দল করেছেন, কিন্তু অনেকেই আছেন যেমন ধরেন জাহিদ, ডাক্তার জাহিদ, সে মান্না ভাইয়ের দল করেছিলেন, তারপরে সেটাও বাদ দিয়েছিলেন। তারপরে তিতুমির, এই টাইপের অনেকেই আছে যারা কিনা কোনো দল করে নাই, তাদেরকেও নেওয়া হয়েছে। তো রাশেদ তো বিএনপি করা ছেলে না, বিএনপিতে যোগ দিতে পারে। তাকে যদি কোনো মূল্যায়ন করে থাকে সেটা তার দল হিসেবে মূল্যায়ন করেছে। এখন অন্য দলের একজন কি বললো না বললো, এবং এই এনসিপির যারা আজকে নেতা তাদের সঙ্গে একসময় দহরম মহরম ছিল, তারাই, এবং এই এনসিপির ম্যাক্সিমামই রাশেদদের দল করতো তখন 18-র আন্দোলনে। তো তারা তাদেরকে ভালোভাবে চিনে, ওই হিসেবে হয়তো বলেছে। বাট রাশেদের বক্তব্যের সঙ্গে আপনারা দল হিসেবে আমি এসব একমত না। উস্কানিমূলক বক্তব্য সমর্থন করেন কিনা, বা আপনাদের আমরা দলের স্ট্যান্ড কি? কোনোভাবেই কোনো উস্কানিমূলক বক্তব্য, বিএনপি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাস করে না। যে বড় বড় কথা বলবে, আপনি দেখেন ছাত্র দলের প্রেসিডেন্ট কি বলছে, সেক্রেটারি কি বলছে, যুবদল কি বলছে, বিএনপি কি বলছে, বিএনপির মহাসচিব কি বলছে, তাদের কথাটা আপনাদের কাউন্টেবল। বাট বিএনপি এইসব নিয়ে প্রথম দিন থেকে তারা যে ধরনের বাজে কথা বলছিল, বাজে কথার যে একটা, এই দেশে এখন বাজে কথার একটা মেলা হয়ে গেছে। মানে এটা বাজে কথা যে কোনো জায়গায় যে কোনোখানে ব্যবহার করা হয়, আপনি সে যে লোকই হোক না কেন। আমি আমার অবস্থাটা দেখেছি যখন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যারা হাদিকে মেরেছে তারা হাদিকে ব্যবহার করার জন্য মেরেছে। একটা উদাহরণ দিয়ে একটা প্রাণীর নাম বলেছি, সেই প্রাণীটা ইল্লিগেলও না। অনেকে তো বলছে বলির পাঠা বানাইছে, বলির পাঠা মানে হিন্দুদের যখন বলি দেয় সেটা মুসলিমের জন্য হারাম, সেটা বলেছে। আমি তো তাও বলি নেই। সেটা নিয়ে যে ধরনের বাজে আমাকে নিয়ে কথা হয়েছে সমস্ত শাহবাগে যেভাবে, এবং একটা সময় মাননীয় আজকের প্রধানমন্ত্রী উনি হাদির কবর জিয়ারতে যাবেন, তাকে এম্বার্গো দিয়ে দিল আজকে মাননীয় ডেপুটি স্পিকার এবং আমার নামে, যে আমাদের বহিষ্কার না করলে তাকে ঝুঁকতে দিবে না। বুঝেন আপনি কথাটা? তারপরে কি হয়েছে, আমি লাইনটা শেষ করি। তারপরে কি হয়েছে, ছাত্র দলকে যখন বলেছে তোমরা সকালবেলা শেষ রাতে গিয়ে পাহারা দাও, আমি যাব। তো কারণ আমি যার দল করি সে কি করবে সেটা আপনি তো বাধ্য করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী যখন ছাত্র দল পাঠিয়েছে বা দল যখন পাঠিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, তখন প্রধানমন্ত্রী না নেতা, তখন আপনার তারা কিন্তু সুরসুর করে তখন চলে গিয়েছে। এই যে তাদের যে অবস্থানটা, এই যে নোংরামোটা, তারা ডিসিশন নিবে আমার দলে কি করবে, এটা কি হয় কোনো দিন?
আপনার কাছে আবার আসবে এই প্রশ্ন ধরেই। শরীফুজ্জামান শরীফ কিছুক্ষণ আগে 144 ধারা জারির কথা বলছিলেন নীলুফার চৌধুরী মনি। গতকাল যেটা ঘটেছে এনসিপির এই হবিগঞ্জে যাওয়া উপলক্ষে বক্তব্য ঘিরে সবকিছু নিয়ে, এই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে 144 ধারা জারি করা কি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল, নাকি রাজনৈতিক কর্মসূচির উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ছিল? আপনার কি মনে হয়? প্রথম জায়গাটা, বিএনপি যদি না চায় কোনো জায়গায় কারো পক্ষে সম্ভব না কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে পেটানো দিনের বেলায়। কালকে হবিগঞ্জে বিএনপি এবং বিএনপি প্রশাসন, সেখানকার প্রশাসন চেয়েছে বলে এটি হয়েছে। তারা যদি বলতো এই যে বলছে এদের আমরা কেউকে চিনি না, কেউ না, আসলে এটি ঠিক না। আপনি তাদের রাজনৈতিক পরিচয় পাবেন। একই সাথে আমি আগের যে অংশটা বললাম, আপনার বাড়ির সামনে প্রতিদিন সন্ধ্যাবেলা গিয়ে আমি আপনাকে কতক্ষণ গালাগালি করব এবং আপনাকে আমি বলবো যে তুমি এটাকে কাউন্টার করো, আমার বাড়ির সামনে এসে গালাগালি করে যাও। আপনি তো সেটা নাও পারতে পারেন। তার মানে এই না যে আমি প্রতিদিন স্বাধীনতা মানে যা খুশি তাই করার স্বাধীনতা না। আপনি যে সংস্কৃতিটার পরিবর্তনের কথা বলেছিলেন, আমি এই জায়গাটায় সংস্কৃতির পরিবর্তন দেখছি না। এবং আমি দেখছি ওই যে আমি বললাম এনসিপির অনেক নেতা, কারো সম্পর্কে তো এই অভিযোগগুলো আসে না। একজন, কারণ কি? কারণ হচ্ছে সম্ভবত তিনি আলোচনায় থাকতে চান, আলোচিত হতে চান, তাকে নিয়ে মানুষ আলোচনা করুক এটি চান। তো এটি যদি সত্য হয়, এই যে আপনি যেটা বললেন যে পার্লামেন্টে অযোগ্যদেরকে নিয়ে বসানো হয়েছে, বললেন না তারেক রহমান অযোগ্যদেরকে নিয়ে বসিয়েছে, তাহলে তার দলেরও তো 6 না 8 জন পার্লামেন্টে আছেন। এটিকে আপনি কিভাবে বলবেন? তার কতগুলো বক্তব্য আছে যে বক্তব্যগুলো আসলে সংগঠন যদি গঠনতন্ত্র মেনে চলে তার জন্য তার শোকস্ট হওয়া উচিত। আমি মনে করি যে সাংগঠনিক শৃঙ্খলার জায়গায় এই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে সুযোগ নাই, আমরা যতই উপর থেকে দেখাই যে আমরা অনেক ভালো হয়ে গেছি, আমাদের এখানে যত সব থেকে খারাপ যে মানুষটা ছিল, যে মানুষগুলো ছিল, তাদেরকে আমরা বিতাড়ন করেছি এবং আমরা ভালো হয়ে গেছি। আমরা আসলে ভালো হইনি। আমরা যত ভালো দাবি করছি প্রত্যেকেই হচ্ছে সুযোগের অভাবে। এটি আমার হাতে যখন অসীম ক্ষমতা থাকবে তখন আমি সেটি প্রয়োগ করেছি, নানাভাবে প্রয়োগ করেছি। আজকে ক্ষমতা নেই, প্রয়োগ করতে পারছি না। এই যে ধান খেতে পাট খেতে ঘুমানো বিএনপি, আপনি তাকে দেখছেন হঠাৎ করে কিভাবে রুদ্রমূর্তি ধারণ করছে। ওই যে কালকে যাদেরকে দেখলেন রড নিয়ে দৌড়াচ্ছে, আমার ধারণা আজ থেকে 5 বছর আগে এরাই পালিয়ে বেরিয়েছে। এখন কেন পালায় না? এখন হচ্ছে ক্ষমতা আছে। আবার এই এনসিপি অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রটা তো তাদের কথা অনুযায়ী চলতো। সাজিদ সাহেব নিজেই তো বলেছেন কিভাবে কত আরামে ছিলাম, 5 জন 6 জন মন্ত্রী তাদের সামনে চিৎকার করেছি। অর্থাৎ ক্ষমতাটা এখন নেই। এই অবস্থা কি কন্টিনিউ করবে? এবং এটা করতে গিয়ে বেসিক কতগুলো ইস্যু আমরা ইগনোর করে যাই। একটু আগে আমি আসার সময় দেখলাম এবারও এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, জীববিজ্ঞান পরীক্ষা প্রশ্নে ভুল প্রশ্ন এসেছে। এটা আমার কাছে খুব হালকা মনে হতে পারে, কিন্তু যে পরীক্ষাটা দিচ্ছে তার লাইফের উপরে যে ইম্প্যাক্টটা ফেলছে, এটা আমাদের রাজনীতিতে স্পর্শ করবে না। চালের দাম আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে ধনীর থেকে গরিব পর্যন্ত যে চালই খাক না কেন, চালের দাম লাগামহীনভাবে বাড়ছে, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে, মানুষের নিরাপত্তা। আমি কি মনে করি এই যে গত যে নির্বাচনটায় বিএনপিকে কেবল বিএনপির কর্মীরা ভোট দেয়নি। এই শহরের একজন নারী, সেও বিএনপিকে ভোট দিয়েছে কার্ডের জন্য না, হেলথ কার্ডের জন্য না, ফ্যামিলি কার্ডের জন্য না, সে যাতে নিরাপদে শহরে ঘুরতে পারে। আপনি দেখছেন পথে ঘাটে সেই মব কি বন্ধ হয়েছে? পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সেখানে আম্মার নামে একজন সেই সিদ্ধান্ত নিচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে সে কার বিচার করবে এবং কাকে মুক্তি দিবে। যাকে পেটাচ্ছে তাকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমি বিএনপির যে প্রতিশ্রুতির কথা বললাম, এই প্রতিশ্রুতি তো বিএনপি দেয়নি আমাদেরকে এই জায়গা থেকে। কিন্তু তার মানে কালকেই যে বিএনপিকে ধাক্কা মারবো তা না। আমি বলতে চাই যে তাকে আমি সময়টা দিতে চাই এবং বিএনপির ভেতর থেকে শিক্ষাটা গ্রহণ করুক। মানুষের প্রত্যাশাটা কি, তার এই যে অভিযোগগুলো, নাসিরউদ্দিন পাটোয়ারি XYZ, তার যে ক্রিটিক যারা করছে, পাবলিকের কাছে সে এটি নিয়ে যাক, প্রপারলি নিয়ে যাক, তার হাতে লাঠি তোলার দরকার নেই। আর একটা সময় মানুষ বুঝবে যে না, আপনি এই যে বলছেন অমুক চাঁদাবাজ তমুক চাঁদাবাজ, আমি মনির আপাদেরকেও বলবো, হ্যাঁ চাঁদাবাজ বিএনপির অনেক নেতা আছে যারা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা তা না, আবার A to Z সবাই চাঁদাবাজ তাও না। যে চাঁদাবাজি করছে আপনি এখানে না দাঁড়িয়ে হবিগঞ্জে গিয়ে আপনি
জি.কে. গৌসকে বললেন, তার আগের দিন দেখলাম আপনি কিশোরগঞ্জে গিয়ে ফজলুর রহমানকে বললেন। যেখানেই যাচ্ছেন সেখানকার যে নেতা তার সম্পর্কে আপনার কতগুলো অভিযোগ আছে, আপনি এগুলোকে কম্পাইল করে পাবলিকের সামনে তোলেন। আমরাও এটি নিয়ে কথা বলতে চাই যে জি.কে. গৌস অমুক জায়গায় এইভাবে চাঁদাবাজি করছে, সে তার দলের উপরে এই ধরনের খবরদারি করছে, সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম তারা তো করছে। বলছেন তারা পাবলিকের সামনে তুলছেন, নিজ নিজ আসনে গিয়ে পাবলিকের সামনে তুলছেন, কিন্তু এটা বলছেন। এটি আমি আপনাকে বা আপনি আমাকে কতগুলো মোটা দাগে কতগুলো বিষয় বললেন, কিন্তু এটা কি স্পেসিফিক আপনি যখন করবেন তখন কেউ বলবে না যে আপনি কেন জি.কে. যুক্তি গৌসকে প্রমাণ চাঁদাবাজ সহ। বলবেন। আপনি সেই তথ্য প্রমাণটা তো দিতে পারছেন না, জি। সেই তথ্যগুলো তো আমার সামনে আনতে পারছেন না। মনিরা শারমিন, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। আপনারা শুধু কি যে বিষয়টি বললেন ভাই, যে তথ্য প্রমাণ দিতে পারছেন না, শুধু বলে যাচ্ছেন, বিষয়টা কেমনই? তথ্য প্রমাণ আমাদের কেন দিতে হবে? মানে দেশে কি আর মানুষ নাই? শুধু এনসিপিরই দায়িত্ব যে বিএনপির কে কি করে না করে যেহেতু আপনারা বারবার এগুলো অভিযোগটা বেশি আমরা অভিযোগ তুলছেন। করতেছি, আপনারা সাংবাদিকরা আছেন, আপনাদের প্রতিনিধিরা আছেন না বিভিন্ন জায়গায়, আপনারা খোঁজ নেন, এবং পুলিশ প্রশাসন আছে না, তাদের কাছে কি তথ্য নাই? আপনার তাই মনে হয়? আরেকটা নিশ্চয়ই কথা তা বলছিলেন না। যে যদি আপনারা মামলা করেন, যদি আপনার কাছে অভিযোগটা থাকে, আপনি মামলা করেন, আইনত পদক্ষেপ নেন, তাকে অভিযোগ না করে কিংবা অশালীন ভাষায় কিছু না বলে, সেক্ষেত্রে আপনাদের আচ্ছা, পদক্ষেপ কি? কিভাবে আমার প্রতিবাদের ভাষাটা কেমন হবে? এটা কি আমার এখন মানে এটা কি আপনারা যে প্রেসক্রিপশন দিবেন আমার সেই প্রেসক্রিপশনেই বলতে হবে? সবাই কি তাই বলবে? ধরেন আমি একজনের একটা অপরাধ আমি একভাবে আমি ডেসক্রাইব করছি, আরেকজন আরেকভাবে ডেসক্রাইব করছে, কিন্তু অপরাধটা করছে কিনা এই বিষয়টা আপনি বলেন। আপনি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি অমুককে এই ভাষায় এইভাবে সম্বোধন করেছে, সে এই কাজটা করে নাই, সেটা বলেন। এখন সে যদি আসলে চাঁদাবাজি করে এবং তারপরে যদি মানে তাকে চাঁদাবাজ বলা হয়, তাহলে নিশ্চয়ই অপরাধ না এটা। কেউ যদি আসলে মাদক নিয়ন্ত্রণ না করতে পারে, এবং কেউ যদি আসলে এরকম অনেক এমপি আছে বিএনপির, এটা তো সত্য যে নিজেরাই মাদক ব্যবসার সাথে জড়িত, তো তাকে যদি এখন এই সম্বোধনে আখ্যায়িত করা হয়, তাহলে তিনি রাগ করবেন, স্বাভাবিক। এখন এটার জন্য কি আপনি আমাদের মারবেন নাকি? এটা তো নিশ্চয়ই না। এখন এখানে প্রথমত জিনিসটা হচ্ছে যে যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে হবিগঞ্জ এই আক্রমণ এবং হামলার জন্য, আপা বারবার করে বলছেন মারামারি না, এটা বলতে হবে, বিএনপিরও বলতে পারতে হবে যে এটা হামলা করা হয়েছে, এবং এখানে একজন স্ট্যান্ডিং সংসদ সদস্য, নারী সংসদ সদস্যের উপরে হামলা করা হয়েছে, ডাক্তার মাহমুদা মিতুর উপরে হামলা করা হয়েছে। এবং পুলিশ যেভাবে করে, আমরা আগে দেখেছি যে 15 বছর আমরা দেখেছি যেভাবে করে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে অবতীর্ণ হয়েছে, এখন আমরা দেখছি সেইভাবে করেই পুলিশ বিরোধী দলের উপরে তারা অবতীর্ণ হচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এবং দেখেন, আপনি প্রশ্নটি করেছিলেন কিন্তু সেভাবে করে সদুত্তর পান নাই, সেটা হচ্ছে যে 144 ধারা কেন জারি করা হলো। মানে এখানে বিষয়টা হচ্ছে যে গতকালকে মানে আমার মনে হয় যে এমন কোনো মিডিয়া নাই যারা হামলা করেছে তাদের ছবি দেখায়নি, এবং একেবারে স্পষ্টভাবে হবিগঞ্জ জেলা ছাত্রদল লেখা আছে, এবং তাদের পরবর্তীতে আমরা এই পরিচয়গুলো দিয়েছিও, পরিচয় সহই কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কি আসলে বিএনপির পক্ষ থেকে আপনি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখেছেন যে এই ছাত্রদলের এরা যে এই কাজটা করলো, এখানে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিলাম? আমরা তো বুঝবোই, পরিবর্তনটা কখন আমরা বুঝবো? আপনি বারবার করে বলে যাচ্ছেন যে না, এটা জাস্টিফাই করে যাচ্ছেন। মানে এই যে যদি কিন্তু বাদ দিয়ে, আমি বারবার করে বলছি, যদি কিন্তু বাদ দিয়ে এই পেশি শক্তির যে রাজনীতি, হামলার রাজনীতি থেকে বের হইতে হবে, এটা বের হতেই হবে। কারণ আপনি কোনোভাবেই এখানে মত উৎপাদন করতে পারছেন না যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটাই বলুক আপনি তো তাকে মারতে পারেন না, কোনোভাবেই পারেন না। এইটা আপনি কিভাবে করে বলেন? আপনি যখন প্রশ্ন করছেন, আপনি এই প্রশ্নটা করেন, এবং দেখেন ছাত্রদল তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটার ফলে দেখা যাবে হচ্ছে খুব জোর হচ্ছে তারা সংগঠন থেকে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে, কিন্তু সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা তো মানে যথেষ্ট না। তাদের ছাত্র সংগঠনের তারা যদি আসলে এখানে মদতপুষ্ট না হয়, তাহলে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের পুলিশে দিয়ে দিক। আমরা দেখি যে বিএনপি আসলে পরিবর্তনের রাজনীতি করতে চায়, পরিবর্তনের রাজনীতি তো তারা করছেই না, বরং এই হামলার পেছনে আসলে কিভাবে করে মানে এই যদি কিন্তু দিয়ে মতোৎপাদন করা যায় সেই প্রচেষ্টা করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কথা হচ্ছে ভাই বারবার বলছিলেন, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে সুবিধাজনক পর্যায়ে ছিল বিএনপি, এবং বিএনপি চায় নাই বলে অনেক কিছু হয় নাই, শুধু বিএনপি চায় না এর জন্য। আবার বিএনপি থেকে বলা হয় সবচেয়ে সুবিধাজনক, খুবই হাস্যকর, এটা খুবই হাস্যকর কথা। আমাদের 3 জন উপদেষ্টা হিসেবে ছিলেন, এবং তারাও নিজেরাও বলেছে এখানে কিচেন ক্যাবিনেট ছিল। হু ইজ দ্য কিচেন ক্যাবিনেট? আপনারা এই প্রশ্নগুলো করেন, এবং ভাই বলছেন, ভাই তো নিজেও ঐকমত্য কমিশনে উনি নিজেও অংশগ্রহণ করেছেন, কিন্তু সেখানে হচ্ছে বিএনপি চায় নাই বলে
বাংলাদেশে অনেক পরিবর্তন আমরা করতে পারি না। বিএনপি চায় নাই বলে অনেক সংস্কার হয় নাই এখন পর্যন্ত, এবং বিএনপি সবচেয়ে এই জুলাইয়ের সবচেয়ে প্রকৃত সুবিধাভোগী, এবং বিএনপির এই জুলাইয়ের সুবিধাভোগী এই কারণেই কিন্তু আপারা এখন সংসদে। কিন্তু ওনারা সংসদে গিয়ে যেইভাবে করে আসলে নিজেদের এই ক্ষমতাবান মনে করছে, এই ক্ষমতাও কিন্তু বেশি দিন টিকবে না যদি ওনাদের এই ধরনের অপসংস্কৃতি, অপরাজনীতি ওনারা চালু রাখেন। নীলুফার চৌধুরী মনি, বিএনপি কি জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী কিনা, কি মনে করেন? এটা তো মানে কি বলবো, এটা এর চেয়ে বোধহয় ফানি আর বোধহয় এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো শব্দ নাই, কোনো বাক্য নাই, যেটা মনিরা শারমিন বললেন। মাননীয় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি বলেছিলেন আমরা 3-4 দিন 5-6 দিন আমরা সময় চেয়েও ইন্টারিম সরকার প্রধান আমাদের সময় দেন, আমাদের ফোনটা পর্যন্ত কেউ তুলে না। অথচ যে কোনো সময় এনসিপি চাইলে, তখন এনসিপিও হয় নাই, চাইলেই ঢুকছে বের হচ্ছে, এবং তারা আপনার কি হিসেবে কথা বলছে, তারা আপনার তাদের বিবৃতি প্রদান করছে এনসিপির নাহিদরা। তো সেই জায়গা থেকে, এবং তখন এই সমস্ত বাংলাদেশে ভিসি থেকে শুরু করে প্রশাসনে কারা ছিল, বিএনপির 64 জেলায় মাত্র 2টা ডিসি ছিল বিএনপির, ছাত্রদল করা ছিল। লন্ডনে গিয়ে তো ট্রফি দিয়ে আসে। সবই তো আজকের যারা বিরোধী দল এরকম এত সুবিধা পেয়েছিল যে সরকারে পাওয়ারে থাকলেও কেউ পায় না। আপনার জাতিসংঘে, আমি কিন্তু তোমার সময় একবারও বলি নাই, বারবার তুমি খালি ইন্টারাপ্ট করো। আমি মানে যখন জাতিসংঘে যায় গত বছর, কি করেছে, বিএনপির সাথে কি একটা এনসিপির তুলনা চলে? বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির উচ্চ পর্যায়ের 2 জন গিয়েছে, মহাসচিব এবং আজকের উপদেষ্টা, আপনার ফরেন উপদেষ্টা, আর আপনার এনসিপিরও 2 জন গিয়েছে। আপনি বুঝেন কথাটা? তো এই যে ইন্টারিম সরকার যে ভাগবাটোয়ারা করেছে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের ছেলে মেয়েদেরকে বসিয়েছে, যেখানে তারা নোংরামি করতে বাধ্য হয়েছে। কারণ এত টাকা পয়সা তো এত ছোট মানুষের দেখার কথা না। যখন এত টাকা পয়সার হাতছানি পেয়েছে, তারা নষ্ট হয়ে গেছে। এই কাজগুলো কে করেছে? ইন্টারিম সরকার করেছে। কোনো প্রমাণ ছাড়া এগুলো অভিযোগ করা ঠিক না, এগুলো মানুষকে বিভ্রান্ত করা, এগুলো আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এনসিপির ছেলেমেয়েদেরকে সমস্ত বাংলাদেশে দিয়েছে, এগুলো ভুল অভিযোগ, সমস্ত বাংলাদেশে দিয়েছে। এবং এটা একটা চ্যানেলে সচিবালয় বলতেই পারে না, সচিবালয়ে প্রতিটা মন্ত্রণালয় তাদের প্রতিনিধি দিয়েছে। আমরা যে এই বয়সে উপনীত হয়েছি, বিএনপি বলতেই পারে না, মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতা, তারপরে আমরা কোন সংসদীয় সদস্য, সংসদ সদস্য হিসেবেও কোনখানে আমরা সেই জায়গায় একটু শরীফুজ্জামান শরীফের কাছে যাব। খাতির পাওয়ার পরে কিভাবে সম্ভব মেনে নেওয়া, যে কারণে তারা এত গালাগালিতে লিপ্ত হয়েছে। ট্রফি দিয়ে আসছে তো লন্ডনে, এইজন্যই তো ক্ষমতায় আসতে পারছে। এই ইউনিস সরকারই তাদের ট্রফি দিয়ে আসছে। এই জায়গায় ইউনুস কেন? ইউনুসের যদি 14 জেনারেশন চেষ্টা করে, সেটাও পারতো না, কারণ ভোট দিবে জনগণ। ভোটের এই ভোটটাকে বন্ধ করার জন্য হেন কোনো প্রচেষ্টা আরো সময় ছিল দিতে না। পারলে আমি খুব খুশি হতাম। নীলুফার চৌধুরী মনি, আমরা একদম শেষের দিকে আছি। শরীফুজ্জামান শরীফ, একদম শেষের সময় আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে সুবিধাভোগীর কথাটা উঠলো, আপনার কি মনে হয় কারা সবচেয়ে বেশি জুলাইয়ের সুবিধাভোগী? এবং আরেকটা জিনিস যে আমরা আজকে শিরোনাম করেছি বাকস্বাধীনতার সীমানা, আসল সীমাটা আসলে কিভাবে বুঝবে যে সীমা কে অতিক্রম করছে, কে অতিক্রম করছে না? একটা জটিল প্রশ্ন করলেন, তবে কিন্তু একটু ছোট করে বলতে হবে। বিতর্ক যেটা শুনছেন না, এটা খুব বেশি দিন থাকবে না, এটা অল্প দিনের মধ্যে মিটে যাবে। এই কারণে তাদের মধ্যে একটা ফিলোসফিক্যাল রিলেশন আছে, তাদের একটা ইন্টারেস্টের জায়গাটাও আছে, এবং তাদের উপরে কতগুলো পেছনে কতগুলো ফোর্স আছে। বাংলাদেশে একসময় সমস্ত কিছুই ভারত নিয়ন্ত্রণ করতো পেছন থেকে, এখন সব থেকে বড় জায়গাটা হচ্ছে আমেরিকার। সে কখনোই চাইবে না তা এই ফোর্সগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি হোক। একসময় আমরা দেখব তাদেরকে একসাথে এক জায়গায় বসিয়ে বিরোধী দল কারা থাকবে এখানে। ওই যে কতগুলো জায়গা আর্টিফিশিয়াল বিরোধী দল আমি দেখছি, পার্লামেন্টে কথা বলছেন, আবার বাইরে এসে আর কথা বলছেন। পার্লামেন্টে যখন একটু চিৎকার করছেন, প্রধানমন্ত্রী বলছে যে সবাইকে আমি 20 কোটি টাকা করে দিব, তার আগে আপনি বললেন যে বাজেট নাই, আপনি এত বড় বাজেট কেন করলেন? কিন্তু যখন বললেন যে সবাইকে 20 কোটি টাকা করে দিব, সবাইকে না, বিরোধী দলের, তখন কিন্তু আপনি আর কথা বলছেন না যে আমাদের তো টাকা নাই, কেন আমাকে এত 20 কোটি টাকা আপনাকে দিতে হবে। অর্থাৎ পলিটিক্সের পেছনে একটা পলিটিক্স আছে, স্বার্থের পেছনে একটা স্বার্থ। 30 সেকেন্ড একটু শেষ করবেন। শেষ হয়ে যাবে, এরা মিলে যাবে, এক হয়ে যাবে, এদের মধ্যে ওই ইউনিটিটা আছে। কারণ জুলাইটাকে এরা সবাই মিলে যে যেভাবে পারছে ভোগ করছে, যে যেভাবে পারছে সেদিকে নিয়ে যাচ্ছে। এদের যে আচার আচরণ, এদের যে কথাবার্তা, সেটি রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন আর লাঠি হাতে কথা বলেন। আপনি এদের মধ্যে কি কোনো আসলে সংস্কৃতির, রাজনৈতিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ভিন্ন রং, ভিন্ন নাম, ভিন্ন প্রতীক নিয়ে সেই আচরণগুলোই করছে, যেটা 15 বছর আপনি দেখেছেন। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।